সামনে আরো অনেক বিপদ। এই যে আগুন টাগুন ধরছে, এগুলো ছোটখাটো বিষয়, পাগল বানায় ফেলবে। আপনি ওই রয়ের ডিজিএফআই দিয়ে রয়ের ফর্মুলা সব তারা জানে। এগুলো খুব অর্গানাইজড ওয়েতে করা হয়েছে। আপনাদেরকে তো বলেছিলাম, তাই না? বলার পরে আপনারা কি করলেন? এই দেশটার নিরাপত্তাটা যে আপনি ঠিক করলেন না, পারিবারিক আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির লোকজন, ওনার গ্রামীণ ব্যাংকের লোকজন, এগুলোর মিলায় একটা পারিবারিক সরকার, এনজিও সরকার বানায় তারপরে উনি দেশ পরিচালনা করছেন। আব্বার বাম্বু খাইতে এখন কেমন লাগে? আজকে যদি এই উপদেষ্টা পরিষদটাকে আপনি দেখেন তো কাদের এই 15 বছর আপনি হাঁচি কাশি দিয়েছে এরকম কোনো মানুষ আছে নাকি? লোক ছিল না দেশে? যে আগুনের ঘটনা ঢাকা এয়ারপোর্টে যেটা হয়েছে, এই এয়ারপোর্টের ব্যাপারে কিন্তু পার্টিকুলারলি বলা হয়েছে যে এখানে স্পেশালিস্ট ফায়ার ইউনিট আছে বিমানবন্দরে, যারা 1.5 ঘন্টায় তেমন কোনো রোল প্লে করেন নাই। বাইরে থেকে আসছে ফায়ার ইউনিট, তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। আজকে যেখানে সেখানে আগুন লাগতেছে, আমরা বুঝতেছি না কারা এটা করতেছে। এই যে ফ্যাসিস্ট হাসিনা একা হয়েছে, এই জন্য সেনাবাহিনী দায়ী, সেনাপ্রধান দায়ী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, দেশে একের পর এক অরাজকতা পরিস্থিতি, অস্থিরতা বিরাজ করছে। আপনারা সকলে অবগত আছেন, মাত্র 5 দিনের ব্যবধানে তিনটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সারা দেশে অগ্নিসন্ত্রাস শুরু হয়ে গেছে আবারও। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। এগুলা নিয়ন্ত্রণ করতে পারছে না কোনোভাবেই প্রশাসন। দেশের এই অরাজকতা পরিস্থিতির জন্য কে বা কাহারা দায়ী? কিসের জন্য, কি কারণে এরকম ঘটনা ঘটছে? কেন এগুলা সামাল দিতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার? এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। সাংবাদিক ইলিয়াস স্পষ্ট করেছে সরকারের মধ্যে থাকা কারা কোন ব্যক্তিগুলোর কারণে দেশে এরকম অস্থিরতা বিরাজ করছে, কেন তাদেরকে সরানো হচ্ছে না, কি কারণে, সেটা তিনি ব্যাখ্যা করেছেন। চলুন কথা না বানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এবং প্রফেসর ইউনূসকে নিয়ে, এই সরকারের মধ্যে থাকা ফ্যাসিবাদের দোসরদের নিয়ে কি বলল সাংবাদিক ইলিয়াস এবং সাম্প্রতিক সময়ে দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে যা হচ্ছে সেগুলো নিয়ে সাংবাদিক ইলিয়াসের ওপিনিয়ন, মতামতটা আমরা শুনে আসি। কঠিন সমালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের কঠিনভাবে ধোলাই করেছে রীতিমতো সাংবাদিক ইলিয়াস বলা যায়। বর্তমান সময়ের সাহসী কণ্ঠ, সাহসী সংবাদকর্মী যাকে বলা হয়, তিনি কি বলছেন এই দেশের অরাজকতা পরিস্থিতি নিয়ে, সেটা আমরা দেখি। এই অস্থিরতা নিয়ে সাংবাদিক ইলিয়াসের ওপিনিয়ন কি, তারপরে কথা বলি। জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা চালানো হয়েছে, সেই হামলা চালানোর পরে আর বলার অপেক্ষা রাখে না যে এই দেশে জুলাইয়ে যারা জীবন দিয়েছে, যারা এই দেশ স্বাধীন করেছে, তাদের ভবিষ্যৎ কি। সামনের সারিতে যারা বসেছিল যে জুলাইয়ের এই যে যোদ্ধাদেরকে এভাবে পেটায় নির্মমভাবে নির্যাতন করে তারপরে পুলিশ করলো, সামনে কারা বসেছিল একটু চেহারাগুলো দেখার জন্য অনুষ্ঠানটা দেখলাম। বেশিরভাগ চিনি না। এমনকি মানে যেই সব মানুষগুলো ধরেন 5 তারিখের পরপর আপনাদের প্রথম আমি বলেছিলাম যে এই সরকারটা আসলে ঠিক জায়গা থেকে সিলেকশন হয় নাই। এটা ওয়াকার, প্রথম আলো, ডেইলি স্টার, ভারত, তাদের সিলেকশনের মাধ্যমে এটা একটা বানানো হয়েছে এবং আসিফ নজরুল এটার মূল নিয়ন্ত্রণে। তার জন্য এই সরকার চাইলেও, ভালো যারা আছে তারা চাইলেও কিছু করতে পারবে না। ভালো তো নাই, এমনিতেই নাই। এক ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি তো আসলে এই মানে 2 দিন যদি প্লেনে না উঠে ওনার গুড়া কৃমিয়ে কামড়ায়। উনি তো এমনি ওনার বিদেশে থেকে ওনার অভ্যাস ছিল, হোটেলে থাকতো, ওনার ঘরে থাকতেও মনে হয় ভালো লাগে না। তো আর বাদ বাকি যেগুলো আছে ওনার পারিবারিক আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির লোকজন, ওনার গ্রামীণ ব্যাংকের লোকজন, এগুলোর মিলায় একটা পারিবারিক সরকার, এনজিও সরকার বানায় তারপরে উনি দেশ পরিচালনা করছেন। আপনাদেরকে তো বলেছিলাম, তাই না? বলার পরে আপনারা কি করলেন? আপনারা বিয়ের মতো আমার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করলেন আসিফ নজরুলের পক্ষে। আসিফ নজরুল আপনাদের আব্বা লাগে, আব্বার বাম্বু খাইতে এখন কেমন লাগে? আজকে যদি এই উপদেষ্টা পরিষদটাকে আপনি দেখেন তো কাদের এই 15 বছর আপনি হাঁচি কাশি দিয়েছে এরকম কোনো মানুষ আছে নাকি? লোক ছিল না দেশে? এই যে সাকিব আলী, তার ছেলেকে পর্যন্ত নির্যাতন করেছে শুধুমাত্র ডক্টর কনক সারোয়ারের এই টকশোতে আসার জন্য। প্রফেসর স্যার শহীদুজ্জামান স্যার দেখেন নাই চোখে? হাসিনুর রহমান ওনারে বসাইতে পারতেন না? ওই হাসান নাসের বসাইতে পারতেন না? কারোরে বসান নেই। আপনারা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন। আপনাদের সংবিধান সমুন্নত রাখতে হবে,
আপনারা সেই সংবিধান সমুন্নত রেখে তারপর রাষ্ট্রপতিকে রেখে করবেন। বিপ্লবী সরকার করা যাবে না, কারণ হাসিনা যে পালাবে এই ঘটনা তো ওই দিনই 5 তারিখে হয়নি, যে এখন এক একজন এক এক রকমের কথাবার্তা বলে। ভাই আমি 19-20 তারিখে আমি ভিডিও বানাই নাই, শেখ হাসিনা দেশে নাই, আমি গাইবি আওয়াজ দিই নাই, তো শুনেছি সে চলে যাবে, চলে যাচ্ছে। তো এই আলোচনা ভিতরে হচ্ছিল, এটা নিয়ে একটা সেকেন্ড বি প্ল্যান সি কি হবে সেগুলো নিয়ে তাদের ভিতরে পুরো তারা ঠিকঠাক। হঠাৎ করে জাম করে আসা 5 তারিখের 2 দিন আগে মোস্তফা সরোয়ার ফারুকী রাস্তায় নেমে গেল, যে কিনা সারা বছর হাসিনার আর মুজিবের গুণগান গাইল, হঠাৎ করে চলে আসলো। আপনার এমনিতেই মনে হয় এগুলো খুব অর্গানাইজড ওয়েতে করা হয়েছে, কোনো সুযোগ নেই তো। কোনো একটা ভালো লোক ওইখানে যাবে, এই যে তারেক রহমানের মামলার যে রায় দেওয়ার জন্য তার মাথায় পিস্তল ধরা হলো, তার স্ত্রীর সাথে শেষ দেখাটা পর্যন্ত করতে পারে নাই। এই লোকটা বাইরে থেকে, স্ত্রীটা মারা গেল, সেই লোকটার দুদকের চেয়ারম্যান বানাবো শুনলাম। লোকটা ঢুকতে দেয়নি, এই আসিফ নজরুলটা ঢুকতে দেয়নি, চুরি করতে পারবে না। এখন দুদকের কি করে, দুদক কোথায় কোন উল্টায় ফেলছে আমার একটু বলেন তো? কোনো কিছু নাই, মাঝে মধ্যে 2-1টা আওয়াজ দেয়, এটা নিয়ে তাদের বিশাল আকারের একটা দেখাচ্ছে। এই হচ্ছে কি দেশের অবস্থা। এই দেশে আমরা যাব, যাই কি করব? এখানে যে চাঁদাবাজি করবো তোদের মতো? যে দেশ তো স্বাধীন হয়েছে আপনাদের রক্তের, আপনারা যে সাহস দেখিয়েছেন এই সাহস ভাই আমি দেখাইতে পারবো না। আগে থেকেই সারেন্ডার করি। আমি যদি জুলাইতে দেশে থাকতাম, এইভাবে বন্দুকের সামনে আমি দাঁড়াইতে পারতাম না। আমি এটা আমার নিজের অক্ষমতা স্বীকার করছি। আপনারা সেটা করেছেন, আপনারা দেশ স্বাধীন করেছেন, আপনাদেরকেই করতে হবে। আমি বলছি না যে দেশের সরকার উল্টায় ফেলতে হবে, আবার নতুন সরকার আসা তারপর নির্বাচন বাইরে যাবে, ভাই দরকার নেই। আপনারা কিছু দাবি ঠিক করেন, আপনারা সবাই তো সোল্ড হয়ে যান নাই, তাই না? আপনাদের এই উপদেষ্টাদের সাথে ভাই যত কিছু হোক, যদি জিজ্ঞেস করেন আমারে যে 5 তারিখের আগের থেকে এখন ভালো আছে না, আল্লাহ অনেক ভালো রেখেছে 5 তারিখের আগের থেকে। এখনো মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে আটকে উঠি যে শেখ হাসিনা কি আসলেই নাই। যখন মনে হয় না ঠিক আছে, ওকে ঠিক আছে, তখন মাথা ঠিক হয়। তো এরকম একটা পরিস্থিতি থেকে আপনারা দেশ উদ্ধার করেছে। আপনাদের নিয়ে খারাপ কথা বলতেও পারি না, জানি তো অনেক কিছুই জানি। চাইলে আপনাদের বহু মানুষের অনেক কিছু নারী নক্ষত্র বের করা যায়, বলি না, বলবো না কোনো, মনে করেন না যে উপদেষ্টা থেকে চলে গেলে তারপরে বলবো। কারণ এইটুকু কৃতজ্ঞতা বোধ আপনাদের প্রতি আছে যে আপনাদের কারণে অন্তত হাসিনা দেশ থেকে পালিয়ে আছে, এটাই অনেক কিছু। যে ভাই এই দেশটা নিরাপত্তাটা যে আপনি ঠিক করলেন না, যখন কথায় কথায় এই জুলাই আন্দোলনের বিষয়ে কথাবার্তা বললে আমরা দেশ অস্থির করতে চাই, ভাই আমরা দেশ কোনোদিন অস্থির করতে চাই নাই। আজকে দেশ অস্থির, আমরা যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলোর সরান নাই, সেই কারণে আজকে দেশ অস্থির। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এ হলো ওয়াকারের সাথে প্রতিদিন তার আপডেট জানায় কি হবে, কালকে কি করতে হবে, কোন ওসিরে। ওই দিন এক পুলিশের অফিসারের সাথে কথা হচ্ছে, অফিসার হয় যে ভাই বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার পরে আবার ফিরে এসে চেয়ারটা পাবো কিনা, এটা মানে মনের ভিতরে একটা ভয় থাকে, বাথরুম থেকে বের হওয়ার পরে চেয়ার নাই হয়ে যেতে পারে। এইভাবে পুলিশ কাজ করতে পারে নাকি? পুলিশটারে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আর ওই যে খোদা বক্স, এই খোদা বক্স দুইটাই মিলাও বাক্সের মধ্যে পুলিশের ঢুকায়া আচার বানায় পুরা এই যে চানাচুর ভাজাতে তারপর খেয়ে ফেলছে। পুলিশের মধ্যে কোনো মানে তাদের ভিতরে এখন কাজ হয়েছে যে কত টাকা খাওয়া যায়, কেমনে খায়াটায়, কখন কোন চেয়ার সরে যায়, চেয়ার থাকতে থাকতে যে কয় টাকা খাইতে চায়, এটা হচ্ছে অবস্থা পুলিশের। এইভাবে চলছে দেশ। তো আমরা আপনাদেরকে 5 তারিখের পর বলেছিলাম যে এই মানুষগুলোকে সরাইতে হবে। সরাইতে আপনারা চানও নাই। আপনি এই দেশটা যে স্বাধীন হইল, কারা শত্রুটা কারা ছিল? আপনার ভারত ছিল না? আপনি বলেন তো, এই জুলাই যোদ্ধারা, আপনাদের সবাই দোষ দেওয়া লাভ নেই, মানে আপনাদের নেতৃত্বের কথা বলছি। আপনাদের নেতৃত্ব কোন ইস্যুটা নিয়ে হঠাৎ করে হাইকোর্টের এখানে হাসনাত আবদুল্লাহ এগিয়ে দিল, সবাই রাজুতে চলে আসে, হাইকোর্টে যায়, লাভ করে 15-20 জনকে আপনারা ফেলাই দিলেন। আর ফেলান নাই কেন? আর কোথায় যান নাই কেন? এই যে বিডিআরের লোকগুলি এতদিন ধরে জেলে থাকলো, আমি তো ওদের সাথে আমার মানে পারিবারিকভাবে তাদের সাথে আমি জড়িত, কারোর কাছে শুনি নাই আপনারা কোনোদিন এইটা হইলে আমার ফোন দেবে, ওইটা হইলে আমার ফোন দেবে। সারাদিন আমি বিডিআরের অন্তত 10টা ফোন রিসিভ করি, কখনো বিরক্ত হই না তাদের প্রতি। হয়তো ফোন ধরতে পারি না মাঝে মধ্যে, বিরক্ত হয় না, কারণ এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে, মানুষগুলির পাশে আপনাদের থাকা উচিত ছিল না? থাকেন নাই। ওই যে ফেনীতে 16 জন এখন পর্যন্ত কন্ডেম সেলে, যাইতে পারতেন না? যান নাই। এখনো আলেমরা জেলে, আপনি জানেন? ওই যে বিশেষ সন্ত্রাস বিরোধী আইন, সেই আইনে এখন পর্যন্ত এই যে হঠাৎ করে বললো যে এই আমেরিকান দূতাবাসে নাকি কারা নাকি নাশকতা চালাবে, সোয়াদ যায় হাজির। আপনি জানেন সিটিটিসির প্রধানের চেয়ারে কারে বসানো হয়েছে? এসবি প্রধানের চেয়ারে কে সেটা জানেন? এসবি প্রধান মানে এই যে এত কিছু ঘটে, এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে এয়ারপোর্ট দিয়ে, আপনি কি করেন? সবশেষ দিলীপ আগারওয়াল প্রায় 10টা মামলা,
আস্তে আস্তে চুপচাপ 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 করে তারপরে তারা জামিন দিয়ে দিল। 680 কোটি নিয়ে আসিফ নজরুল তারা জামিন দিয়ে দেশ থেকে বার করে দিলেন। কেউ জানেন না আপনারা জামিনগুলো হইলো, এটাও জানাইতে পারলেন না আমাদেরকে। আপনারা মানে কল্পনা করিনি যে সেইভাবে জামিন নিয়ে নিবে। তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি এই সপ্তাহের ভেতরে। এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা এখন। ভাই আপনাদেরকে নিয়ে যত সমালোচনা করি, সমালোচনার পরে একটা জিনিস আমাদের বলতে হবে যে আপনাদের ভিতরে সবাই অমানুষ না, সবাই স্বার্থের জন্য বন্দুকের সামনে দাঁড়ান নাই। আপনাদেরকে এক হইতে হবে, দাবি জানাইতে হবে এই এই জায়গা আমাদের ঠিক করতে হবে। এই জায়গা যদি ঠিক না করে সরকার, আবার দাঁড়াইতে হবে। আচ্ছা, আপনার আশপাশে চোর বাটপাট দিয়ে ভরা, মানে সবাই জানে যে ওরা চুরি করে, তাদেরকে সরাইতে পারেন নাই। আমার একটা দেশ বলেন তো, মিডিল ইস্টের এই দেশের মানুষগুলোই তো কষ্ট করে, এদের কারণে এই যে আপনি এখন রিজার্ভ না, তোরা সব কয়টা টাকা করছিস, পাচার করছিস। এই গত 1 বছরে শেখ হাসিনার সময়ের যে কোনো সময়ের চাইতে বেশি টাকা পাচার হয়েছে গত 1 বছরে। তোরা যে পাচার, এই যে সবশেষ দিলীপ আগারওয়ালার যে টাকা পাচার হইলো না, এই টাকাও পাচার করেছে আমাদের চুয়াডাঙ্গার টরিক। ওর মাধ্যমে ওর সিঙ্গাপুরের ব্যবসা ওগুলি দেখায়, ওইখানে টাকা ভাগাভাগি হয়েছে। পাচার করলি প্রতিটা উপদেষ্টা টাকা পাচার করেছে। ওরা কয় আমাদের সেফ এক্সিট লাগবে না। সেফ এক্সিট, তোরা সেফ এক্সিট কই নিয়ে দিবে? তুই কই যাবি? ডিম একজনের মাথার উপরে তো গেছে, দেখছিস না? ডিম পিছন দিয়া নিচে দিয়া ঢোকানো হবে। কই যাবি তোরা? কই আসবি? পৃথিবীর কোন দেশে যাবি? বিএনপি পেটাবে, আওয়ামী লীগ পেটাবে, শিবির পেটাবে, এই জুলাই আন্দোলনের এরা পেটাবে, সাধারণ মানুষ পেটাবে, যে যাবে ডিম ঢুকানো হবে ওইখানে। সেফ এক্সিট মারাইতে আর শেষ। তোরা মনে করছিস টাকা পয়সা মাইরে এমনি খাবি, খায়া তারপরে তোরা এগুলি যা মনে চায় তাই হয়েছে। আপনাদেরকে কথা দিয়েছিলাম না যে আসিফ নজরুলের কই কি ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে, সেগুলো নিয়ে আমার এখানে নেক্সট 1 মাসে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুকে ফলো রাখবেন, দেখতে পাবেন আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কোথায় কি ধান্দাবাজি সে করেছে। তো এই এদেরকে নিয়ে আপনারা যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যারা যুদ্ধ করেছেন, আহত হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন আলাদা আলাদা না, এই মঞ্চ ওই মঞ্চ এত মঞ্চ রঞ্জনা ভাই, এক জায়গায় এক হইতে হবে, বলতে হবে যে আমাদের এই নেতৃত্বের এই সমস্যা, এরা এই কাজ করে না, আমরা যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে সেই কাজগুলো করে না, বাদ ওগুলি আপনারা করেন নতুন করে। আপনারা কি জানেন যে এনসিপি, বিএনপি এবং জামাতের, আমি নাম ধরে বলতে পারি, কয়েকজন একদম মানে শুধুমাত্র তারা ইটা দিতে হবে, ওই নমিনেশন দিতে হবে, তার আসন ছেড়ে দিতে হবে, এরকম এই পর্যন্ত আমি 7 জনের তালিকা পেয়েছি। আরো হয়তো বা তাদের 3-4 জন 5 জনকে হয়তো দিবে, সব মিলে সর্বোচ্চ 15 জন হইতে পারে, তাদেরকে দিবে। আপনাদের কথা চিন্তা হবে, তারা এমপি হবে, এমপি হয়ে পরের 5 বছরে তারপরে আরো কিছুদিন খাবে। এই হচ্ছে তাদের মানে উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা আর কি। আপনাদের পরিকল্পনা যদি সেটা না হয়, নির্বাচনের আগে আপনাদের সেই দাবি জানাইতে হবে। আপনারা জুলাই আন্দোলন করেছেন, আমি যেহেতু ভাই আন্দোলনের সাথে ছিলাম না, আমরা কিছু না, আপনারা করেছেন, আপনারাই সেটার ব্যাপারে বলতে হবে। আপনাদের এখানে কারা কারা ধান্দাবাজি চান্দাবাজি করছে, যারা জুলাই আন্দোলনের মানে বিরুদ্ধে বিপরীত দিকে গিয়ে দাঁড়িয়েছে, এই মানুষগুলোর ব্যাপারে আপনারা করেন, কথা বলেন, প্রতিবাদ করেন। একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে হবে। ন্যায্য দাবি এই দেশের প্রতিটা মানুষ আপনাদের সাথে আছে। এই দেশের সব মানুষ এখনো বিক্রি হয়ে যায় নাই, অমানুষ হয়ে যায় নাই। মানুষ চোখের সামনে দেখছে যে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে একটা দেশ কোথায় যাওয়ার কথা, সেই দেশটা যাচ্ছে কোথায়। এখন আওয়ামী লীগ মাঝে মধ্যে বলে, দেখছিস এই সময় আওয়ামী লীগ বলার সুযোগ পায়, আওয়ামী লীগগুলো বলার সুযোগ পায়, দেখ দেশ এই হচ্ছে ওই হচ্ছে, হাসে তারা। তুমি সব চোর বাটপান নিয়ে এনজিও গ্রাম, তোমার পারিবারিক আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির লোকজন নিয়ে তারপরে তুমি সরকার চালাবা, আর তোমার উপরে কোনো দায় আসবে না। এগুলো নিয়েও এই দেশে বিচার হইতে পারে, ওই দিনের কথা ভুলে যাও না। এই দেশে বহু ঘটনা ঘটেছে, বহুদিন পরে বিচার হয়েছে। শেখ হাসিনা 15 বছর মনে করেছিল কিছুই হবে না, এখন সেনাবাহিনীর মেজর জেনারেল পলায় যায় রাতের বেলা ওই পেঁয়াজের ফেরত ট্রাকের মধ্যে করে, তারপরে এই জয়া। তোমার বিচারও হইতে পারে এই দেশে। ধৈর্য ধরো। এই দেশের মানুষ সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সব সময় এই দেশের সাধারণ মানুষ। অনেকে বলে থাকে এই দেশের মানুষ, ভাই আমি মনে করি না এই দেশের মানুষ খারাপ। তারপরও বললাম যেগুলি যদি মনে চায় সঠিক কি করা দরকার, এই দেশে অনেক মানুষ আছে, নেতৃত্ব দেওয়ার মানুষও আছে, আন্দোলন করার মানুষও আছে, বন্দুকের সামনে দাঁড়ানোর মানুষও আছে। আপনাদেরকে ঠিক করতে হবে কি হবে। আমার পক্ষ থেকে, আমার জায়গা থেকে যদি কোনো সমর্থন, কোনো কিছু প্রয়োজন হয় জানায়েন, জীবন দিয়ে দিব এই দেশের জন্য। তো আপনাদের শত্রুকে এটা চিনেন, এটার জন্য যারা আওয়ামী লীগের হয়ে, ইন্ডিয়ার হয়ে কাজ করেছে তাদেরকে সরান প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে। যদি না সরান, সামনে আরো অনেক বিপদ। এই যে আগুন টাগুন ধরছে, এগুলো ছোটখাটো বিষয়, পাগল বানায় ফেলবে। আপনি ওই রয়ের ডিজিএফআই দিয়ে, রয়ের ফর্মুলা সব তারা জানে, এগুলো দিয়ে এটা করতে পারবেন না। একটা ভদ্রলোক আছে, ওই যে
এই সেনাবাহিনীর চিটা 24 আপনার কি বলে জিওসি। তো ওই লোকটারে মনে করেন যে মানে আমি জানি না আছে কিভাবে ওই শাখায় এখনো পর্যন্ত ডিজিএফআই লোকজন যত আকাম কুকাম চিটাগাং কেন্দ্রিক করে, আমার মনে হয় এই লোকের মাথা মতো নষ্ট হয়। ওই লোকটা দেশপ্রেমিক। এই 24-এর আন্দোলনে ওই লোকই প্রথম সেনাবাহিনীর সবচেয়ে জেনারেলদের ভেতর উনি প্রথম কথা বলেছেন যে না, আমরা এটা করা যাবে না। তো এই টাইপের লোকজন কিছু আছে, এরকম সব জায়গায় চাই যে দেশটা ঠিক হোক, দেশটা ভালো থাকুক। এই ডিজিএফআইয়ের যেই নাটক আগুনের নাটক যা আছে, এগুলো দিয়ে দেশের মানুষের জীবন সম্পদ নষ্ট হওয়া, দেশকে অস্থিতিশীল করে তোলা, নভেম্বরে ডিসেম্বরে তফসিল ঘোষণা হলে সেই কেন্দ্রিক বিভিন্ন ধরনের কাজ করবে, এগুলো করতে হলে ভাই ওদেরকে সরাইতে হবে। আমাদেরকে যারা বলেন আমরা অস্থিতিশীল করতে চাই, হবে না। অতএব যারা মনে করেন অস্থিতিশীল আপনারা যারা কিনা এই এদেরকে বসিয়ে রেখেছেন, তাদেরকে কোশ্চেন করেন কারা অস্থিতিশীল করতে চায়। দেশে গত কয়েকদিন থেকে বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলো সাধারণ অথবা নিয়মিত দুর্ঘটনা হতে পারে অথবা হতে পারে না, এই ব্যাপারে তো আলোচনা তর্ক আছে। এবং পার্টিকুলারলি আমরা যারা শুক্রবারে জাতীয় সংসদ ভবনের প্লাজাতে জুলাই সনদ স্বাক্ষর করতে গিয়েছি, সেই দিন যে ঘটনাগুলো ঘটেছে সবগুলোকে যদি মিলিয়ে পড়া হয়, মিরপুরে একটা কারখানাতে আগুন লাগলো, তারপরে শাহজালাল বিমানবন্দরে যে কার্গো কমপ্লেক্সে আগুন লেগেছে, ব্যবসায়ীরা বলছেন 100 কোটি টাকার উপরে ক্ষতিপূরণ মানে ক্ষতি হয়েছে। তারপরে হচ্ছে চট্টগ্রামে ইপিজেডে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেখলাম। এরকম বেশ কয়েকটা ঘটনা এবং পরম্পরায় বিবেচনা করলে সবাই ধারণা করছেন যে এটা একটা পরিকল্পিত অর্কেস্ট্রেটেড ঘটনা কিনা, এবং সেটা আসলে স্বাভাবিকভাবে ব্যাখ্যা করবার সুযোগ আছে কিনা। যদিও অন্তর্বর্তীকালীন সরকার স্টেটমেন্ট দিয়ে আশ্বস্ত করেছেন যে এটা আসলে ওরকম কিছু না, এবং আমরা এগুলো প্রত্যেকটা আলাদা করে তদন্ত করছি, এর ভিতরে কোনো যোগসূত্র আছে কিনা সেগুলো আমাদের ভেবে দেখা দরকার। এটা একটা সিরিয়াস কনসার্ন আছে আর কি। এর বাইরের যে আগুনের ঘটনা ঢাকা এয়ারপোর্টে যেটা হয়েছে, এই এয়ারপোর্টের ব্যাপারে কিন্তু পার্টিকুলারলি বলা হয়েছে যে এখানে স্পেশালিস্ট ফায়ার ইউনিট আছে বিমানবন্দরে, যারা 1.5 ঘন্টায় তেমন কোনো রোল প্লে করেন নাই, বাইরে থেকে আসছে ফায়ার ইউনিট, তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এটা কেন হইলো? এবং একটা জায়গায় 1.5 ঘন্টা ধরে আগুন জ্বলছে, এটা স্প্রেড করছে আরো পরে, তাহলে সেটা করতে কেন অ্যালাউ করা হলো? এটা কি ডেলিভারেট ছিল, অথবা একটা ঘটনাকে ঘটতে দেওয়া হয়েছে যেন সরকারকে বিব্রত করা যায়? এর প্রত্যেকটা ঘটনাকেই স্যাবোটাজ, পরিকল্পিত, অর্কেস্ট্রেটেড মনে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটার সাথে জড়িত কারা। দেখেন, এই ঘটনাগুলোতে আসলে বেনিফিট নেবে কে? এই ঘটনা ঘটলে কাদের বদনাম হবে? এই ঘটনাগুলো ঘটলে বদনাম হবে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনার জন্য কাদেরকে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করবে? রাষ্ট্রীয় বাহিনীগুলোকে, যারা বিভিন্ন বাহিনীর দায়িত্বে আছেন, আমলাতন্ত্রে আছেন, এজেন্সিতে আছেন। তাহলে রাষ্ট্রের বিভিন্ন ফোর্স, রাষ্ট্রের বিভিন্ন এজেন্সি, ইনস্টিটিউশন এবং অন্তর্বর্তীকালীন সরকার মুখোমুখি হয়ে যাবে। জনগণের আস্থা কমে যাবে সরকারের উপর থেকে এবং এই বাহিনীগুলো, আমলাতন্ত্রের উপর থেকে। এই টোটাল গ্যাপের, ভয়েডের বেনিফিটটা আসলে কার পকেটে যাবে? এটার পকেটে যাবে হচ্ছে হাসিনার পকেটে যাবে, আওয়ামী লীগ দিল্লির পকেটে যাবে। তারা যেটা বারবার বলছে, আপা আসবে, আপা আসবে, আবারও ফিরে আসবে। প্রশ্ন হচ্ছে, আপা আসবেন না, উনি বিশ্রামে আছেন, উনি আর ফিরবেন না, উনি ওখানে হলিডেতে থাকবেন, ওনার ফেরার আর কোনো সম্ভাবনা এখানে নাই। কিন্তু এই যে অরাজকতা পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, সেটার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে একটা শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার পরিবর্তনের বাস্তবতাটা আমরা ধারণা করছি, প্রত্যাশা করছি ফেব্রুয়ারি মাসে, সেইটা কোনোভাবে বিঘ্নিত হয় কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গাতেই আমরা বোধ করছি প্রত্যেকটা ঘটনাকে সিরিয়াসলি, থরলি ইনভেস্টিগেট করা দরকার। এবং আওয়ামী লীগের ইতিহাস আমরা জানি, শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা, আমার ফাঁসি চাই, মতিউর রহমান রেন্টুর লেখা বই, এবং ভিতরকার যত ঘটনা আমরা জানি যে আওয়ামী লীগ হইল সেই রকম দল যে ন্যাব ভাসানীর প্রধান মাওলানা ভাসানীর কনফারেন্সে গিয়ে পুরো সভা ভণ্ডুল করে দিয়ে আসছে, লোক পাঠায়া মাওলানা ভাসানীকে হেনস্থা করছে, ওনার আশেপাশে লোকদেরকে মারছে, শেখ মুজিব করাইছে। শেখ মুজিব কিন্তু সেই লেভেলের গুন্ডা ছিল, লাঠিয়াল বাহিনীর প্রধান ছিল। হাসিনা মতিউর রহমান রেন্টু বলছে নিজের দলের লোকদেরকে খুন করায়া, সেই লাশের মিছিল করায়া, বিএনপির বিরুদ্ধে আন্দোলন জমানোর যে গল্প, ঘটনা, হাসিনা, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে এটাতে সিদ্ধহস্ত। এই লেভেলের কাজ করবার ক্যাপাসিটি তার আছে। আওয়ামী লীগ এমন একটা রুথলেস ক্রিমিনাল অর্গানাইজেশন যে তার পক্ষে আমলারা
কিন্তু জনতার মঞ্চ করছে। মহিউদ্দিন খান আলমগীর থেকে শুরু করে এই যে নুরুল হুদা বাটপার যেটা এখন জেলে আছে, এই ধরনের ক্রিমিনাল আমলা, সিভিল সোসাইটির মেম্বার, বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, এই বিশাল চক্র আছে যারা শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য, ভারতের স্বার্থ রক্ষা করবার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছে। এবং আওয়ামী লীগ হলো সেই দল যারা বাংলাদেশকে প্রয়োজনে ধ্বংস করে দেবে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো আগুন জ্বালায় পোড়ায় দিবে প্রয়োজনে, যদি সেই দেশে তারা ক্ষমতা যেতে না পারে, ক্ষমতা থাকতে না পারে। তারা মনেই করে না যে তাদের ছাড়া অন্য কারো এই দেশে থাকবার, শাসন করবার, ক্ষমতায় যাবার কারো কোনো অধিকার আছে। আওয়ামী লীগ হলো সেরকম একটা অর্গানাইজেশন। এরপরে এই এনটিটির সাথে, এই ক্রিমিনাল অর্গানাইজেশনের সাথে, এসএলএমের সাথে এবং ভারতের বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা সংস্থার লোকদের সাথে মিটিং হয়েছে। যেই মিটিংগুলোর রেজাল্টে দফায় দফায় বিভিন্ন অরাজকতা করার চেষ্টা করা, পার্টিকুলারলি অক্টোবর মাসে, যেখানে আমরা ধারণা করছি যে মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল আছে আইসিটিতে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে ক্রিমিনাল গ্রেফতার, এবং আওয়ামী লীগের যারা অলিগার্ক, সুবিধাভোগী এবং সংগঠন, তাদের বিচারিক প্রক্রিয়াতে দু একটা রায় আসতে পারে, অথবা যদি না হয় সেটা নভেম্বরে আসবে। অতএব এইটাকে কেন্দ্র করে একটা অরাজকতা তৈরি করা, যেটা বাংলাদেশে একটা ভালো নির্বাচন না হয় সেইটার পথে একটা অন্তরায় হয়ে দাঁড়াবে। তো এই প্রত্যেকটা ঘটনার এই বাস্তবতাগুলো, পরম্পরাগুলো আমাদেরকে মাথায় নিয়ে, বিবেচনায় রেখে এই ঘটনাগুলো দেখতে হবে এবং পড়তে হবে। এবং এটার সাথে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিতরকার আওয়ামী লাসপেন্সাররা জড়িত, সেটা পুলিশ বাহিনীতে হোক, গোয়েন্দা সংস্থাতে হোক, যৌথ বাহিনীর ভিতরে হোক, সরকারের ভিতরে হোক, যেখানে যেখানে আগুন লেগেছে, এই প্রত্যেকটা ইপিজেড এবং ঢাকা বিমানবন্দর, এই প্রত্যেকটা জায়গাতে এই জন্য সিরিয়াস। এগুলোতে কেপিআই কিন্তু কি ইনস্টলেশন আর কি। তো এই যে মানে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলোতে যদি সিকিউরিটি দেওয়া না যায়, তাহলে রাষ্ট্র তার নাগরিকদের, ভোটারদের নিরাপত্তা কিভাবে দেবে আগামী নির্বাচনে? এবং এই বাহিনী, এই অবস্থা দিয়ে রাষ্ট্রে একটা নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব হবে কিনা, এই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসতেছে। অতএব সরকারকে এই প্রত্যেকটা ঘটনাকেই ভালো নির্বাচনের নিয়ামক শর্ত আকারে মাথায় নিয়ে অ্যাড্রেস করতে হবে। আজকে যেখানে সেখানে আগুন লাগতেছে, আমরা বুঝতেছি না কারা এটা করতেছে। আপনার টাকা ঘোষণা দেন, আমরা গরিব কিন্তু লোভী, কম বেশি সবাই আমরা লোভী। এলাকার মুরব্বীদের বলেন, যাদের কাছে এই ধরনের জিনিস পাওয়া যাবে তা ধরে দেন, আপনাদের পুরস্কৃত করা হবে। আবু সাইদ জীবন দিছে, তারা একটা খেতাব দিতে পারেন নাই, লজ্জা লাগে না আপনাদের? কি সমস্যা? ৭১-এর চেয়ে কম বড় যুদ্ধ নাই আমাদের ২৪। অস্ত্র হাতে সে যুদ্ধ করছে, তার জন্য আজকে আমরা কথা বলতে পারতেছি। একটা এদের কিছু শিক্ষিত যারা আবু সাইদ, মুগ্ধ, তারপর ওয়াসিম, কেন তাদেরকে খেতাব দিবেন না? এই যে ফ্যাসিস্ট হাসিনা একা একা হয়েছে, এই জন্য সেনাবাহিনী দায়ী, সেনাপ্রধান দায়ী, পুলিশ প্রধান দায়ী, এই জন্য ডিজি ভাই দায়ী, ডিজিএনএসআই দায়ী। এদের সংস্কার নিয়ে কোনো কথা বলেন নাই। আমাদের গোয়েন্দাদের সংস্কার কোনো কথা বলেন নাই। গোয়েন্দারা সে আবার সেই কি বলে দলীয়দের সেবা করবে। আমাদের এই জন্য এই রক্ত দেওয়া হয় নাই। গোয়েন্দা হবে দেশের, দলের না। সেনাবাহিনী দেশের, দলের না। আপনি কোনো অ্যাকশন নিতে পারেন না, মাঝখানে দেশটা বিপদে ফেলেন। এক কক্ষ হবে না, দুই কক্ষ হবে, পিয়ার হবে না, নর্মাল হবে, জনগণের জিজ্ঞেস করেন। এই জিনিসটা তো আমাদের জনগণের জন্য একটা বিপ্লব হইলো, আপনি এটাকে বানায় দিলেন অভ্যুত্থান। এই অভ্যুত্থান করে আপনি আমাদের সব কিছু আশা ভরসা নিঃশেষ করে দিলেন। আপনারা 75-75 বীর মুক্তিযোদ্ধা, এদের সম্মান দেখালেন না, এটা ফিরে আনার জন্য কোনো অঙ্গীকার করলেন না, বিডিআর হত্যা বিষয়টা আনলেন না। এই শুক্ররঞ্জন বালি অর্থাৎ এই যে গণজাগরণ মঞ্চ আর যে বিচার হলো হাসিনার বিচার, এই শুক্ররঞ্জন বালি এই জন্য ভারতকে দোষারোপ করতে পারলেন না। তারপরে ভারত প্রেম থাকে, তাহলে উচিত ছিল এই ক্ষমতা না নেওয়ার, পদত্যাগ করা উচিত ছিল। হাসিনার সাথে ছিল জাতীয় পার্টি, আপনাদের এই দলের মধ্যে জাতীয় পার্টি নাই, হাসিনার আওয়ামী লীগও নাই, তাহলে আমরা আমজনতা আছি। আপনার তো কোনো অবদান নাই, কোনো দলের কোনো অবদান নাই, অবদান হলো ছাত্র আমজনতার। তাদের সাথে না বসে আপনারা বসছেন রাজনীতিবিদদের সাথে, তাহলে আপনি বুঝতে পারতেন কোথায় সমস্যা। কারণ আপনারা তো বুঝবেন না, আপনার বাইরের লোক, বিদেশে বসবাস করেন, এই দেশের সমস্যা, এই দেশের কষ্ট, এগুলো আপনি বুঝবেন না। কীভাবে সমাধান করতে হবে ওই জনতাই বলে দিত কীভাবে সমাধান করবেন। খুবই লজ্জার ব্যাপার যে ওনাদের আহতদের কোনো অবস্থানই রাখেন নাই, ওই মাঠে যেয়ে বলতে হয়েছে ছাত্রদের, আহতদের আমাদের এই অবস্থান আমাদের নিশ্চিত করার জন্য এটা করতে হবে। আপনারা এটা স্বীকার করেন না, ভাই আমাদের ভুল হয়ে গেছে। এতদিন পর আপনাদের ভুল থাকে কেন? আমার মনে হচ্ছে এই সরকার তড়িঘড়ি করে একটা নির্বাচন দিয়ে অথবা তত্ত্বাবধায়ক সরকার কাছে ক্ষমতা দিয়ে পালাবে, কোনো পালানোর অবকাশ নাই। আপনি দরকার হলে গণভোট করে আরো 1 বছর সময় নেন, সুন্দর করে জনগণকে বসে আমাদের জন্য কি টিকসই কি দরকার সেই স্কোপটা রাখি, দরকার হলে সেটাকে আমরা আবার পরিবর্তন করব।
আমরা চাই সত্যিকারের জনপ্রতিনিধি। আমরা চাঁদাবাজ, জুলুমবাজ এদেরকে জনপ্রতিনিধি চাই না। আর নির্বাচন করতে যেন সবাই পারি, এই জন্য পরিবেশ সৃষ্টি করা, অর্থাৎ আপনি প্রচুর টাকা ঢালবেন, প্রচুর খরচ করবেন, এই চর্চা বন্ধ করতে হবে। এটা ব্যবসায়ী নির্বাচন মানে ব্যবসায়ী প্রতিষ্ঠান না। আপনি মেম্বার অফ পার্লামেন্ট হবেন, সেবা কাজ। এখানে গাড়ি বাড়ি পাবেন না, এখানে জমি প্লট পাবেন না, উন্নয়নে আপনি থাকবেন না। আপনি উন্নয়নে থাকেন তাহলে উপজেলা চেয়ারম্যান হন, তা আপনাদের এই জন্য বানানো হবে না। সুতরাং এইগুলি সংস্কার করেন, কিছুই করেন নাই। প্রেসিডেন্টের ক্ষমতা কমাইতে হবে, এগুলি নিয়ে আপনারা নোট অফ ডিফেন্স দেওয়া, নোট অফ ডিফেন্স ছিঁড়ে ফেলে দিয়ে প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন করে আপনারা গণভোট করেন। আজকাল ইলেকট্রনিক যুগ, খুব সহজ করা, সেটাকে স্বীকৃতি দেন একটা গণভোট করে, হয়ে যায়। জিনিসটা খুব ডিফিকাল্ট না। আপনারা করতে যাচ্ছেন না, কার ভয় করতে যাচ্ছেন না আমি জানি না। ডক্টর ইউনূসের সরকার প্রথম থেকে মনে হচ্ছিল যেন লন্ডন ভ্রমণ শেষে মনে হচ্ছিল বিএনপির প্রতিনিধি, উনি বিএনপির প্রতিনিধি কাজ করছেন। কিন্তু দেখেন 4টে ইউনিভার্সিটি নির্বাচন হয়ে গেছে, ছাত্র জনতা, আম জনতা সবাই বুঝে গেছে আসলে কাদের আমাদের দরকার, কারা আমাদের পাশে থাকবে। এই একটা মোবাইল পরিবেশ পরিবর্তন করে দিয়েছে, এবং কাদের বুয়া থেকে শুরু করে সবাই জানে কে চাঁদাবাজ। সুতরাং চাপাবাদী দিন শেষ, চাপাবাদী দিন শেষ। আমরা চাই আমার ভালো লোক হোক, সে অশিক্ষিত দুর্বল। আমার বুয়াও দেখে মোবাইল, আমি কোনোটা ভুল করলে আসে বলে এটা যোগদান নেই কেন। ওই ভ্যানালা সেও দেখে মোবাইল, তার দাম থাকে। সুতরাং আগে সেই বাটপারি কথাবার্তা চলবে না। আপনারা ছিলেন ভারতে 9 বছর, একটা বড় দল, শহীদ জিয়া বা খালেদা জিয়া, এটা আমার আপনার না, বিএনপির সম্পত্তি না, পুরো 18 কোটি লোকের সম্পত্তি খালেদা জিয়া। আপনি খালেদা জিয়াকে বদনাম, অপমানিত করতেছেন আপনাদের আচরণে, ওনাদের অপমানিত করতেছেন। শহীদ জিয়া বিএনপি, চাঁদাবাদের বিএনপি না। আপনি ওইখানে অবস্থান নিতে পারতেছেন না। তারেক ভাই আদেশ দেন, আপনারা মানেন না কেন? বড় লজ্জা লাগে। নিজের দলের লোক যদি সংবরণ করতে না পারেন তাহলে তো দুঃখজনক। 5ই আগস্টের পরে 1 মাস ভালো ছিল, এখন লজ্জাজনক। আপনার সমস্যা থাকলে শাহবাগের ফুটপাতের লোকদের জিজ্ঞেস করেন কি কত টাকা চাঁদা দেয়। এটা খুব আচ্ছা ব্যক্তিগত ব্যাপার। আপনাদের ধর্ম কোনো জিনিসই নেই, আসলে চাঁদাবাজি করে খাবেন, এটা হবে আমার নেতা, আবার সেই বাটপারি করবে। আমরা তো এই নেতা চাই না। এই জন্য 71 হয় নাই, এই জন্য 75 হয় নাই, এই জন্য 24 হয় নাই। আমাদের সচ্ছল হতে হবে, এবং গণভোটের সিদ্ধান্ত, গণভোটই সবার উপরে। আমাদের সারাদিন মেরে ভয় পেলে হবে না। সারা বলার জন্য লোক রাখেন, রাজপথে রাখেন। উচিত ছিল এই কমিশনের প্রতিটি বিভাগে শহরে যাওয়া, ছাত্রদের সাথে আইনজীবীরা জানে দেশের অবস্থাটা কি, ক্রাইম কোন পর্যায়ে গেছে। আইনজীবী, পুলিশ, সাংবাদিক, শিক্ষক নিয়ে আলোচনা করা প্রতিটি বিভাগে, তাহলে আপনি বুঝতে পারতেন কোন জায়গাটা আসলে সংস্কার দরকার এবং সংস্কার প্রায়োরিটিটা কি। যে অন্যায়গুলি করা হয়েছে মেজর জলিলের উপরে, কর্নেল ফারুকের প্রতি, মেজর ডালিমের প্রতি সম্মান ফিরে দেন। সম্মানিত জায়গায় তাকে সম্মানিত করেন, আপনি গর্বিত হবেন। আজকে এই কোনো সমস্যা থাকতো না। আপনাদের বৈঠকে যদি মেজর ডালিম থাকতো সব সোজা হয়ে যেত, অথবা খালেদা জিয়া থাকতো সব সোজা হয়ে যেত। বড় দুঃখের বিষয়, এমন একটা সংস্কার করতে দেশের জন্য আপনারা একটা তড়িঘড়ি করতেছেন। শেষ বেলায় এসে ছাত্রদের, আহতদের ধমক খেয়ে বলতে হয় আপনাদের সংস্থা একটু সংশোধন করতে হবে। লজ্জা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনাদের ওপিনিয়ন, মতামত কি থাকবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, দেশে একের পর এক যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, একের পর এক যে অরাজকতা পরিস্থিতি তৈরি হচ্ছে, যে একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে সারা দেশ জুড়ে, ভয়াবহ এক দুরবস্থা। কেন এগুলো হচ্ছে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এটাই এখন প্রশ্ন জনমনে। কেন সামাল দিতে ব্যর্থ হয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার? আপনারা জানাবেন, আপনারা কি মনে করেন? সাংবাদিক ইলিয়াস যে আলোচনাগুলো করলো সেটা নিয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন আপনাদের মতামতটা। সাংবাদিক ইলিয়াস যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর সঙ্গে একমত হলে সেটাও অবশ্যই কমেন্ট করবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, বেশি কথা আর বাড়াতে চাই না, আজকের মতো শেষ করতে চাই ভিডিওটা এখানে এ পর্যন্তই। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।